তিয়াত্তরের মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। চক্রান্তে থামবে না ভোট, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্রদলের। ৯ সেপ্টেম্বর ভোটে বাধা নেই। নির্বাচন বানচালে দেশ বিদেশের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তুল কালাম। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে সরাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন বন্ধ। আহত অর্ধশতাধিক। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর। জাপার আড়ালে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা দেখছে গণ অধিকার পরিষদ। নূরের ওপর হামলার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ। এবং ভোটার পিছু খরচ করা যাবে 10 টাকা। কেন্দ্রে ভোট বন্ধের ক্ষমতা পেলেন প্রিজাইডিং অফিসার। ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব আরপিও সংশোধনীতে। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। 1973 সালের ডাকসু নির্বাচনের মতো এবারও ভোট বানচালের আশঙ্কা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বলছে, বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবে যথাসময়ে। এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় বুধবার সবার নজর ছিল ডাকসু নির্বাচন নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায়ে স্বস্তি নেমে আসে ক্যাম্পাসে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল সংবাদ সম্মেলন করে। আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও 1973 সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালের শঙ্কা দেখছে তারা। বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছেন যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জানায় ভোট বহালের রায়ের মাধ্যমে উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ডাকসু নির্বাচনের বানচালের সব ষড়যন্ত্র শিক্ষার্থীরা রুখে দিবে বলেও জানান প্রার্থীরা। সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হইতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত। আমি আশঙ্কা লক্ষ্য করছি না, ষড়যন্ত্র হইতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পরে রাতে সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোট উপলক্ষে শুধু 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে 8 এবং 10 সেপ্টেম্বর 2025 বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে শিক্ষার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানায় কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ ওঠা ঝড় থামালেন সর্বোচ্চ আদালত। 9 সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও SM ফরহাদের আইনজীবী বলছেন, নির্বাচন বানচাল করতেই এ রিট করা হয়েছিল। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী SM ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল 2 দিনের মধ্যে তদন্ত করার পর, তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে
তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। একই প্রশ্ন তুলেছেন SM ফরহাদের আইনজীবীও। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এদিন রিটকারী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। প্রার্থিতা ফিরে পেতে এবার রিটটি করেছেন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া জুলিয়াস সিজার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। পঞ্চম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল জমজমাট প্রচারণা। চাকসুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয় বিকেল 5টায়। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত 466 জন মনোনয়নপত্র উত্তোলন করেন। আর হল সংসদে অন্তত 700 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে। আমাদের যেটা অধিকার সেটা আমরা পাচ্ছি, আমরা ভোট দিতে পারতেছি এবং নির্বাচনও করতে পারতেছি। আমার খুব ইচ্ছা আর কি আমি নারীদেরকে নিয়ে কাজ করব, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের সমস্যাগুলো শুনে আমি তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো, বিশেষ করে সেফটি যে বিষয়গুলো। আমরা নবীন শিক্ষার্থী, আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, আমাদের যে নেতৃত্ব রয়েছে, সেটা এখানে আমরা ফুটিয়ে তুলব। আগামীকাল থেকে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হবে। এখন তফসিল অনুযায়ী আমাদের বাকি যে কাজগুলো আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রস্তুতির বিষয় আছে, সেই কাজগুলো এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। জাকসু নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনী আচরণবিধির কারণে একজন প্রার্থী 10-12 জনের বেশি সমর্থক সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারছেন না। এদিকে হল সংসদগুলোতে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কিছুটা কম। একতা, সম্প্রীতি এবং বৈচিত্র্যটা যে বার্তা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই খুবই উৎসবমুখরভাবে এই জাকসুটাকে গ্রহণ করতেছেন এবং আমাদেরকেও গ্রহণ করতেছেন। আমরা খুবই আশাবাদী জাকসু নিয়ে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার জায়গা আমরা এখন পর্যন্ত জাহাঙ্গীরনগরে দেখছি না। যার মন মানসিকতা ভালো, ক্যাম্পাসের উন্নয়ন চায়, শিক্ষার্থীদের উন্নয়ন চায়, এমন প্রার্থী যেন নির্বাচিত হয়, আমরা সেটাই আশা করছি। এদিকে চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় 1 সেপ্টেম্বর। ভোটার তালিকায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে চাকসু নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন জানান, ভোটার তালিকা সংশোধন করে 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, রাজধানীর মালিবাগ এলাকায় আনুমানিক রাত 11টার দিকে সোহাগ পরিবহনের যে বাস কাউন্টারটি রয়েছে, সেই কাউন্টারে সন্ত্রাসী দল হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন পরিবহনটির একজন পরিচালক ফরহাদুল ইসলাম পাপ্পু। তার সাথে আমাদের যে কথা হয়েছে, তিনি যেই বিষয়টি জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের রমনা থানার যে সভাপতি, সেই সভাপতি বিল্লাল তালুকদার, তার নেতৃত্বেই মূলত বিল্লাল হোসেন তালুকদার, তার নেতৃত্বে 25-30 জনের একটি দল মালিবাগের এই যে ছবি দেখতে পাচ্ছেন, কাউন্টারের এই মূল প্রবেশ পথের এখানেই তারা ধারালো অস্ত্র নিয়ে ভাঙচুর করেন এবং কাউন্টার অর্থাৎ সোহাগ পরিবহনের যারা ছিলেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা,
এরকম প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছেন বলে দাবি এই সোহাগ পরিবহন কর্তৃপক্ষের। পাশাপাশি সোহাগ পরিবহনটির পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু তিনি যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে এই 10 থেকে 12 জনের মধ্যে 5 থেকে 6 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি শুধু এই কাউন্টারটি যেটি দেখা যাচ্ছে এখানেই সীমাবদ্ধ নয়, এই কাউন্টার থেকে 100 ফুট দূরত্বের মধ্যেই এই সোহাগ পরিবহনের আরও একটি অর্থাৎ কর্তৃপক্ষের মালিক যারা বাড়ি তাদের বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু হামলা করা হয় এবং সেখানেও বেশ কিছু ভাঙচুর করা হয় প্রবেশ পথে এবং ধারালো অস্ত্রের যে আঘাত করা হয়েছে তার ফলে এখন পর্যন্ত এই পরিবহনের কর্মচারী এবং সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের লোকজন সহ প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছেন এখন পর্যন্ত। এবং সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পুর কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোনো ধরনের শত্রুতা বা পূর্ব কোনো বিষয় রয়েছে কিনা এই হামলার বিষয়ে। তিনি জানিয়েছেন যে তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা এই রাজনৈতিক কোনো পক্ষের সাথেই তাদের হয়নি এবং তারা আজ করতে পারছেন না এখন পর্যন্ত কোন ঘটনাকে কেন্দ্র করে মূলত এই হামলাটি হয়েছে। বিশেষ করে এই নৈশকালীন যে যাত্রা রয়েছে দূরপাল্লার, সেই যাত্রার জন্য যাত্রীরাও অপেক্ষমান ছিলেন 11টা থেকে এবং এখনও কিন্তু কাউন্টারে যাত্রীরা রয়েছেন। ফজলে রুবায়েত পাপ্পু তিনি যে বিষয়টি জানিয়েছেন সোহাগ পরিবহনের পরিচালক যে এখানকার 2-3 জন যাত্রী তারা জানিয়েছেন যে এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধূমপান করা নিয়ে কোনো ধরনের কথা কাটাকাটি হতে পারে এবং সেই কথা কাটাকাটির প্রেক্ষিতেই কিছু সময় পরেই প্রায় 25-30 জনের ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এই কাউন্টারটিতে হামলা করা হয় এবং হামলার পাশাপাশি শুধু এখানেই নয়, যখন এই কাউন্টারটির 100 ফুট দূরত্বের মধ্যেই এই সোহাগ পরিবহনেরই আরেকটি যে স্থাপনা রয়েছে সেখান থেকে লোকজন প্রতিরোধের জন্য ছুটে এলে তাদেরকেও এই 25-30 জনের যে সন্ত্রাসী দলটি কিন্তু ধাওয়া করে সেই ভবনে নিয়ে যায় এবং সেখানেও প্রবেশপথে কিন্তু ভাঙচুর করা হয়। সব কিছু মিলে পুরো এলাকাটিতে যেহেতু পরিবহন এখন রাতের বাসগুলো দূরপাল্লার বাসগুলো মালিবাগ সব কাউন্টার থেকে ছেড়ে যাবে, যাত্রীরা অপেক্ষা করছেন। কিছুটা চাপা আতঙ্ক কিন্তু যাত্রী এবং পরিবহনের মধ্যে রয়েছে এবং তারাও বেশ ক্ষুব্ধ, কেননা কোনো ঘটনায় আঁচ করা যাচ্ছে না মূলত কী কারণে এই হামলাটি হয়েছে। সব শেষে ওই হামলার সময় যেটি জানা গেছে যে তাদের অভিযোগ পরিবহনের পক্ষ থেকে যে ক্যাশে থাকা বেশ কিছু টাকা তাদের লুটপাট হয়েছে এবং সেই লুটের পাশাপাশি বেশ কিছু মালামাল ভাঙচুর করা হয়েছে। তবে তারা জানিয়েছেন যে বাসের যেই যাত্রার জন্য অপেক্ষমান ছিল যে বাসগুলো, সেই বাসগুলোর উপরে কোনো ধরনের হামলা হয়নি বা কাউন্টারে অপেক্ষমান যে যাত্রীরা ছিলেন সেই যাত্রীদেরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যতটুকুই হয়েছে তাদের এই কাউন্টারের যে স্থাপনা রয়েছে এবং যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে আঘাত করা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ পরিস্থিতি। মালিবাগ থেকে যুক্ত হয়েছিলেন মুরসালিন হক জুনায়েদ। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় পার্টির দৃশ্যপট থেকে সরে গেলেও আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও সক্রিয় বলে অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন নেতারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে আনন্দ র্যালি করেন তারা। বাদ্যযন্ত্রের তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তর। দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন র্যালির উদ্বোধন করে বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র
ফলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিন রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিটা আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে, ষড়যন্ত্র চলছে। কোনো অজুহাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির জেলা অফিসে ভাঙচুর চালায় তারা। এতে মূল গেট, সাইনবোর্ড সহ ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে অভিযোগ করে বলেন, প্রশাসন ও জাতীয় পার্টি এক হয়ে নূরের উপর হামলা চালিয়েছে। এদিকে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। দলটির সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নূর সহ নেতাকর্মীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়া হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ভারতীয় দালাল পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেমে আমাদের সবার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। একজন প্রার্থী ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা করে খরচ করতে পারবেন। এছাড়া প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্র বন্ধ বা খোলা রাখার ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের 46টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতকৃত ঘোষিত ফেরারি আসামিরা ভোটে অংশ নিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ভোটারবিহীন কিংবা এজেন্টবিহীন নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ সময় আলাপ আলোচনার পর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনে 46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে কি কি থাকছে তা নিয়ে বুধবার গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। সংসদ সদস্য পদের জন্য জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000। আর একজন প্রার্থী ভোটার পিছু খরচ করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও
চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবে। একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। প্রিজাইডিং অফিসারের হাতে রাখা হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার ক্ষমতা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। আর আদালতকৃত যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। গত 15 বছরের বাস্তবতায় ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না, এজেন্টও ছিল না। ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। লটারিতে ডিসি নিয়োগ নয়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। নির্বাচন সামনে রেখে এএসআই পদে 4000 কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক। প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পর দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন নির্বাচন। ভোটের মাঠে টেক্কা দিতে কৌশল নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অপরদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধন বিষয়ে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে এএসআই পদে 4000 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার অর্ধেকই সরাসরি নিয়োগ দেওয়া হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। এদিকে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত হলেও ডিসি এবং ইউএনও নিয়োগ বা পদায়নে এ পদ্ধতি নাকচ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। জয়েন্ট সিক্রেটারি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সিক্রেটারিদের তুলে আনবো, সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। প্রশাসনের অবশ্যই বড় ভূমিকা আছে এবং আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পরেই এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। গত 3টি নির্বাচনের আদলে কেউ আগামী নির্বাচন করার সাহস দেখাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মহেশখালীকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো শহর হিসেবে গড়ে তুলতে চায় সরকার, জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, 3 ধাপের এক প্রকল্পটি চলতি বছরে শুরু হয়ে 2055 সালে শেষ হবে। এর মাধ্যমে বদলে যাবে দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকার 120 দিনের একটি কার্যক্রম হাতে নিয়েছে, যার মাধ্যমে প্রাথমিকভাবে বিশাল এই কর্মযজ্ঞের একটি রূপরেখা তৈরি হবে। কারণ তাদের অনেক সময় 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। সিলেটের সাদাপাথর লুটে বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়িত, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ঘটনার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রাথমিকভাবে রাজনীতিবিদ ও প্রশাসনের 42 জনকে শনাক্ত করেছে দুদক।
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে সাদা পাথর ইস্যু। এর মধ্যেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। ঘটনার পর এর পেছনে রাজনীতিকদের জড়িত থাকার নাম উঠে আসে। এবার দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলল এর প্রমাণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। যাদের বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৭৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলে সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা ৫০ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট ৭৫ কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান ASM আব্দুল্লাহ সহ ১০ জনের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে হুমকির মুখে দেশের প্রসাধনী ও স্কিন কেয়ার খাত। দ্রুত বাড়তে থাকায় শিল্পে দেশীয় প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ানোর আগেই বিদেশ থেকে অবৈধ পথে আসা পণ্যে সয়লাব বাজার। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। দেশের এই শিল্পকে চাঙ্গা করতে আর চোরা কারবারি ঠেকাতে ব্যাগেজ নীতিমালা কঠোর করা সহ যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন, দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় ৩৪,০০০ কোটি টাকার। এর মধ্যে চোরা পথে আসে প্রায় ২৪,০০০ কোটি টাকার প্রসাধনী পণ্য। এনবিআর এর তথ্য, ২০২১-২২ অর্থ বছরে ৬২৭ কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৮৮ কোটি টাকা। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন, তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনী এসেছে অবৈধ পথে। লোক আছে, ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে নিজস্ব। আমদানিকারকরা বলছেন, চলতি বছর এসব পণ্যে ১৫০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে। জুনের পরে এই পর্যন্ত আর পাউডার, লিপস্টিক, ক্রিম, লোশন এই আইটেমগুলি আর এলসি হচ্ছে না, এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসতেছে। অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো। রিসার্চের অভাব, সরকারি সুযোগের অভাব, এই সব কারণগুলোর জন্য বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি। এই অবস্থায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আমাদের দেশের আইনের দুর্বলতা বেরিয়ে এখান থেকে দেখা যায়, এত কঠিন আইন করার পরও আইনটা প্রয়োগ করতে পারে না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য, বাংলাদেশে প্রসাধনীর বাজার ২০২৭ সালে পৌঁছাবে $২১২ কোটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশ বা নগদে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাওয়া যাবে প্রশ্নপত্র, এমন প্রলোভনে প্রতারণার শিকার হচ্ছেন অনেক চাকরি প্রত্যাশী। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে সিআইডি। ব্রিফিং শুরু করব আমাদের সাথে। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের ৯০% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন থেকে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিক সিআইডিকে জানায় সংস্থাটি। এবং এই ল্যাপটপ, মোবাইল ফোন পরে অভিযোগের তদন্তে নামে সিআইডি। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাত্র ২০০ টাকা থেকে ১৬০০ টাকায় সাজেশনের আড়ালে প্রশ্ন দেওয়ার প্রলোভনে অসংখ্য চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে। এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে প্রশ্নপত্রের নামে পিডিএফ কপি সহ হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে, এবং যে বিকাশ করে টাকা দিচ্ছে, বিকাশ স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, যে বিকাশ করে যে টাকা দিচ্ছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্য উপাত্ত
তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছে যে এই আসামি জড়িত। সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের প্রতারক চক্রের এমন ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমই ভাবে যেতে পারে না। চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডেমরা কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্থার অভিযোগ তুলে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আর ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে আরেক দল শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নেয়। বুধবার সকাল থেকেই পাল্টাপাল্টি অবস্থান উত্তপ্ত ডেমরা কলেজ। হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ আসলে কলেজ কর্তৃপক্ষ তাকে তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। তবে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে শিক্ষার্থীদের আরেক অংশের দাবি, শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। অধ্যক্ষ জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সে বিষয়ে তৎপর পুলিশ। এখানে এভাবে ধরে বলে এই অঙ্ক করছো একদিন এভাবে গেছে, আমরা কিচ্ছু বলি না, কারণ উনি শিক্ষক, ওনাদের আমি কিভাবে বলবো, একটা সম্মানের ব্যাপার আছে। তারপর উনি আস্তে আস্তে এই যে কলম দিয়ে এদিক দিয়ে খোঁচা দেয় তারপর পরের দিন আস্তে আস্তে বের, তারপর পিঠের মধ্যে এভাবে ধরে এরকম করবে, এই অঙ্ক করছে। এরকম টিচার থাকাতে না থাকার বেলা আমরা এরকম টিচার চাই না আমাদের কলেজে। সে যদি প্রমাণিত না হয় সে তো ফাঁসির আসামি হতে পারে না। ওনাদের এখন যারা ওরা চাচ্ছে যে বর্তমানে মানে কোনো প্রমাণ ছাড়া আগে ওনাকে বহিষ্কার করা হোক। যৌন হয়রানির বিষয়ে কথা কম বলেছে, বরং তারা কথা বলেছে অনার্স ইন্টারে অ্যাকাউন্টিং বিষয়ে ফেল করার বিষয়ে। এখন পর্যন্ত থানায় তারা কোনো কমপ্লেন করে নাই। যদি তারা থানায় কোনো কমপ্লেন করে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে। আমরা যাই করব ন্যায়ভিত্তিক করব, অন্যায় হওয়ার কোনো সুযোগই এখানে নাই। যত চাপই আসুক আমি অন্যায় কিছু করব না। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের দাবি পূরণে সরকার সচেষ্ট বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সমাপনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই আগস্টে শহীদ 10 জন স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় স্কাউটের মাসব্যাপী চলা কর্মসূচিতে 5 ক্যাটাগরিতে বিজয়ী 15 জনকে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, দেয়ালের লিখনগুলো স্মরণ করিয়ে দেয় তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ চায়। যারা জীবন দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের স্মরণ করে দায়িত্বটুকু পালন করে যাব। দেয়ালের লিখনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তরুণ প্রজন্মের চাহিদাটা কী, তারা কী বাংলাদেশ তারা চেয়েছিলেন, এবং সেই বাংলাদেশ যেন আমরা সকলে মিলে গড়ে তুলতে পারি। এবং যারা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন, নিজেদের অঙ্গহানি ঘটেছে, আমরা মনে করি যে তাদের সেই যে ত্যাগ, তার প্রতি সম্মান রেখে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা যেন পালন করব। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক দায়িত্ব নেয়ার মাত্র 2 মাসের মাথায় আগস্টে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল 1,22,000 কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। এতে কন্টেইনার পরিবহন যেমন বেড়েছে, সেই সঙ্গে কমেছে বহির্নোঙরে জাহাজের অপেক্ষমান সময়ও, যা সামগ্রিকভাবে দেশের আমদানি রফতানি বাণিজ্যের সক্ষমতা বাড়াবে। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। গত 7 জুলাই চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডকে। দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটিতে প্রতিদিন গড়ে 3,500-এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে, যা আগে ছিল 2,500-এর মতো। বুধবার সিডিডিএল আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টে টার্মিনালটি 4টি জেটি ব্যবহার করে জাহাজ থেকে 1,22,517 TEUS কন্টেইনার ওঠানামা করা হয়। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই সংখ্যা এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছর আগস্টের তুলনায় আমাদের জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় 26.7%। দক্ষতার সঙ্গে কন্টেইনার হ্যান্ডলিং করায় টার্মিনালে জাহাজের গড় অবস্থান কমার পাশাপাশি কমেছে বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময়ও। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম
61 ঘন্টা থেকে কমিয়ে 57 ঘন্টায় নামিয়ে এনেছি। জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ফলে বহির্নোঙরে জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2024-25 অর্থবছরে এই টার্মিনালে 12,81,000 TEUs কন্টেনার হ্যান্ডেলিং হয়। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মালদ্বীপে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মর্মান্তিক এসব দুর্ঘটনাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। দেশজুড়ে চলছে ফাহি রাস্তা নামের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। দুর্ঘটনা এড়াতে প্রবাসীদের সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। চালকদের বেপরোয়া মনোভাব, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন না মানা সহ বিভিন্ন কারণে মালদ্বীপে উদ্বেগজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। মর্মান্তিক এসব দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। কঠোর ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি দেশ জুড়ে চালাচ্ছেন ফাহি রাস্তা নামের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানী মালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিনয়ের মাধ্যমে দুর্ঘটনার বিভিন্ন প্রতিচ্ছবি প্রদর্শনী সহ চালু করেছে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ট্রাফিক নিয়ম শেখানোর নানা কর্মসূচি। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, গত বছর মোট 2,886টি সড়ক দুর্ঘটনা হলেও চলতি বছরের প্রথম 3 মাসেই 1,068টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় স্থানীয়দের পাশাপাশি দেশটিতে কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরাও হতাহত হয়েছেন। অনেকে পঙ্গু হয়ে চিকিৎসাধীন, আবার কেউ কেউ দেশে ফেরত এসেছেন। মালদ্বীপে রাস্তাঘাটে দুর্ঘটনার পরিমাণ অত্যাধিক বেড়ে গেছে। এই দুর্ঘটনা কবলিত হয়ে অনেকে মারাও গেছে, ইভেন অনেকে পঙ্গুরত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা যদি ওই দেশের রুলস এবং সিগন্যালগুলা মেনে সতর্কভাবে চলাচল করি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টগুলা এড়িয়ে চলা সম্ভব। দুর্ঘটনা এড়াতে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। যারা মোটরসাইকেল চালান তাদেরকে অনুরোধ করব তারা যেন যথাযথভাবে ভালো হেলমেট ব্যবহার করেন এবং একই সাথে যারা যখন সড়কে মোটরসাইকেল চালাবেন যেন সীমিত গতিতে চালান। এক্ষেত্রে যারা পথচারী রয়েছেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে করে তারা যে কোনো সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারেন। সড়ক ও ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে মালদ্বীপে কর্মরত মোটরযান ব্যবহারকারী প্রবাসী বাংলাদেশিরা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 377 বাংলাদেশি সহ 770 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এমন তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বুকিত বিনতাংয়ে এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এক বিশাল আস্তানা ঘুরিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোট 2,445 জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে 1,600 জন বিদেশি এবং 845 জন স্থানীয় নাগরিক। এর মধ্যে বিভিন্ন অপরাধে 770 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওসমান জানান, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা আটক এড়াতে নানা কৌশল অবলম্বন করে। আটককৃতদের মধ্যে 377 জন বাংলাদেশি ছাড়াও 235 জন মিয়ানমার, 17 জন ইন্দোনেশীয়, 72 জন নেপালি, 58 জন ভারতীয় এবং অন্যান্য দেশের 9 জন নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে প্রবাসীরা মালয়েশিয়াতে খুবই আতঙ্কের মধ্যে আছে, যাকে যেখানে যেভাবে পাচ্ছে দৌড়ে নিয়ে যাচ্ছে, বৈধ অবৈধ কোনো কিছুই দেখতেছে না। আটককৃতদের প্রাথমিক যাচাই বাছাইয়ের পর পুত্রজায়ার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের বেরানাং এবং লেগ্যাং ডিটেনশন ডিপোতে রাখা হবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার হওয়ার পর থেকেই প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুকিত বিনতাংয়ে অবৈধ অভিবাসীদের আটকের ঘটনায় সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এমত অবস্থায় বৈধ কাগজপত্রহীন প্রবাসীরা একদিকে যেমন নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে তেমনি তাদের পরিবারও রয়েছে দুশ্চিন্তায়।
মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ফিনল্যান্ডের শিল্পকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত তুলে ধরে আতেনেউম শিল্পকলা জাদুঘর। হেলসিঙ্কির কেন্দ্রস্থলে এই শিল্প ও সংস্কৃতির অন্যতম ভাণ্ডার। দেশটির ইতিহাস, শিল্পকলা ও সৃজনশীলতার প্রতীক বলে আখ্যায়িত করা হয় এই জাদুঘরটিকে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। হাজারো শিল্পের এক জাদুঘর, নাম আতেনেউম, যেখানে শত শত বছরের টাইম ট্রাভেল। দর্শনার্থীরা এখানে ফিনল্যান্ডের আত্মাকে খুঁজে পান তুলির আঁচড়ে। কেবল শিল্পপ্রেমীই নয়, যে কাউকেই মোহিত করে এই শিল্পকেন্দ্র। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একেবারে মধ্যভাগে দাঁড়িয়ে আতেনিউম, গ্রিক জ্ঞানদেবী এথেনার নামানুসারে নামকরণ, যা জ্ঞান ও শিল্পের প্রতীক বলে তাদের বিশ্বাস। 1800 শতকে নির্মিত এই ভবনটি ফিনিশ জাতির সাংস্কৃতিক পরিচয় বহন করে। সেই থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত শিল্পকলা ও ভাস্কর্যের অসাধারণ সব সংগ্রহ সুসজ্জিত। ফিনল্যান্ডের কৃষি, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সব ইতিহাস ফুটে আছে এখানে। স্থান পেয়েছে দেশের বিখ্যাত শিল্পী আক্সেলি গাল্লেন কাল্লেলা ও আলবার্ট এডেলফেন্ট সহ অসংখ্য গুণী শিল্পীর অমূল্য সৃষ্টি। পাশাপাশি ইউরোপের সেরা শিল্পীদের কাজও আছে প্রদর্শনীতে। ফিনল্যান্ডের ইতিহাস যেন ছবির ভেতর বেঁচে আছে। প্রতিটি চিত্রের মধ্যে গল্প লুকিয়ে আছে। ফিনল্যান্ডকে জানা ও শেখার দারুণ মাধ্যম এই জাদুঘর। শিল্পীর পেন্সিলের আঁচড়ে যে নিরুপম পোর্ট্রেট ফুটে ওঠে, সেসব প্রদর্শনীর জন্য আলাদা একটি আর্ট স্টুডিও আছে। দারুণ বিষয় হচ্ছে, চাইলেই সেখানে বসে নিজের কিংবা যে কারো পোর্ট্রেট আঁকতে পারবে। সেসব প্রদর্শন ও সংরক্ষণ করা হবে জাদুঘরে। ঐতিহাসিক চিত্রকলা দেখার পাশাপাশি আঁকাআঁকির চমৎকার সুযোগ রয়েছে এখানে। এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। আমিও পোর্ট্রেট এঁকে বোর্ডে টানিয়েছি। এছাড়া যেসব চিত্রকর্ম অনেক পুরানো, হারিয়ে যেতে বসেছে, বিস্তারিত তথ্য দিয়ে সেসব সংরক্ষণ করা আছে ডিজিটালাইজড ভাবে। এক ক্লিকেই হারিয়ে যাওয়া যাবে সেই সময়ে, সেই ইতিহাসে। ফিনল্যান্ডের সাংস্কৃতিক প্রেক্ষাপট একেবারে ভিন্ন। আমাদের নেপালি সংস্কৃতির সাথে মিল নেই, তাই নতুন কিছু জানার সুযোগ হলো এখানে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিল্পের সেতু বন্ধন করা এই জাদুঘর নির্মিত হয় 1887 সালে। দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে সব সময়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলী আসগর লবির। তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের। বুধবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ, জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী আসগর লবির নাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি। অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নীরবতা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি দুই জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না। আমি সেজন্য যাইনি ওখানে, কিন্তু আমি তামিমকে বলেছি। তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে। তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে, এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আমার ইনভলভমেন্ট আমি শুনতে চাই না। 22 গজের পাট চুকিয়ে সংগঠকের ভূমিকায় নামতে যাচ্ছেন তামিম ইকবাল। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিসিবি বসের চেয়ারে বসবেন সাবেক ওপেনার। অনেকেই দেখছেন সেই স্বপ্ন। তামিমকে নিয়ে উচ্চাশা আলী আসগর লবিরও। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হলে দেশের ক্রিকেটে তামিম বড় অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক বিসিবি প্রেসিডেন্টের। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওদের যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭৩-এর মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা, বৈষম্য বিরোধীদের চক্রান্তে থামবে না ভোট, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্র দলের, ৯ সেপ্টেম্বর ভোটে বাধা নেই। এবং নির্বাচন বানচালে দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।